এই পর্যায়ে আমাদের কিনোট প্রেজেন্টার হিসেবে আজকে উপস্থিত আছেন এই সেমিনারে ডক্টর মির্জা গালিব ভাই। তো আমি মির্জা গালিব ভাইকে অনুরোধ করব তার কিনোট প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আমার প্রেজেন্টেশন কি দেখা যাচ্ছে? জি 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 জি। জি। আচ্ছা। জি, জাজাকাল্লাহ সবাইকে যারা অনুষ্ঠান অর্গানাইজ করছেন, আমাকে ইনভাইট করছেন, এবং অন্যান্য গেস্ট যারা উপস্থিত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইটস আ প্লেজার যে আজকে আমরা বিডিআর ট্র্যাজেডি, যেটা 2009 সালে ঘটছে, আমরা সেই ঘটনাকে সামনে রেখে অগ্রগতি, বিচার এবং ন্যায় বিচারের অনুসন্ধান নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথম পয়েন্ট হলো অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত বিষয়। যে পরিমাণ ক্যাজুয়ালিটি এখানে হয়েছে, যে পরিমাণ লোকেরা মারা গেছেন, আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন এর সাথে জড়িত ছিল, এবং স্টিল অনেকগুলো বিষয় আছে যেগুলোর প্রশ্নের উত্তর আমরা প্রপারলি এখানে পাই না। তো আমরা আজকের আলোচনায় যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে মোটামুটি একটু আমরা ঘটনাগুলো রিভিউ করব, এবং তার পাশাপাশি যে কয়েকটা টেকনিক্যাল ইস্যু যেখানে আছে, আনঅ্যান্সার্ড কোশ্চেন আছে, আমরা আমরা সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। সো একটু ডিসক্লেইমার যে আমার আলোচনা হচ্ছে সেকেন্ডারি সোর্স থেকে হবে। যেহেতু আমার ফার্স্ট হ্যান্ড হচ্ছে সংশ্লিষ্টতা অথবা রিসার্চ এক্সপেরিয়েন্স এখানে নাই। তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের আলোচনাটা সেকেন্ডারি সোর্সের হবে, যেহেতু আমি ফার্স্ট সোর্সের সাথে রিলেটেড না, কিন্তু আই হোপ যে আমাদের যারা প্যানেল আলোচক আছেন তাদের অনেকে আম, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সো দে মাইট হ্যাভ সাম ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স দেয়ার। তো আমরা আমার আলোচনার পরে আমরা ইনশাল্লাহ যারা প্যানেলিস্ট আছেন তাদের কাছ থেকে হচ্ছে আমরা ফার্স্ট হ্যান্ড কিছু ইনসাইট সেখানে পাবো ইনশাল্লাহ। সো প্রথম হচ্ছে অত্যন্ত আনন্দের আহ, সংবাদ, যেটা হচ্ছে যে আজকে আমি পত্রিকায় দেখলাম যে 25শে ফেব্রুয়ারিকে বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারা জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করছে। এবং এটি হচ্ছে 25শে ফেব্রুয়ারিতে আমাদের যে সমস্ত সামরিক বাহিনীর কর্মকর্তা শহীদ হয়েছেন তাদের যে পরিবার, তাদের একটা অনেক বড় দাবি ছিল এটি। তো আলহামদুলিল্লাহ, দিস আ ভেরি ভেরি গুড প্রোগ্রেস। আমরা বর্তমান সরকারকে এটার জন্য ধন্যবাদ জানাই। এটা একটা গণদাবি ছিল, এবং তারা যে এটা এটা অ্যাকসেপ্ট করছেন, দ্যাটস দ্যাটস আ ভেরি ভেরি ওয়ান্ডারফুল থিং। খুবই পজিটিভ একটা অ্যাপ্রোচ বর্তমান সরকারের দিক থেকে। আমি প্রথমে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে, আমি যদি ঘটনার টাইম লাইনে দিয়ে একটু একটু শুরু করি, জাস্ট আমরা মোরাললেস জানি, কিন্তু একটু রিমাইন্ড করা যে এখানে কয়েকটা ইন্টারেস্টিং টাইম লাইন আছে। সেটা হচ্ছে বাংলাদেশের 90-এর পরে আমরা তো মোটামুটি একটা গণতান্ত্রিক সিস্টেম পেয়েছিলাম, 91 থেকে শুরু করে একটা দ্বিদলীয় ব্যবস্থা, একবার বিএনপি আসছে, একবার আওয়ামী লীগ, আবার বিএনপি, আবার আওয়ামী লীগ, এইভাবে। তো এর মধ্যে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা প্রথম ইন্টারাপশন হলো 2007 সালে, যখন 7 সালে 1/11 হলো, 11ই জানুয়ারি একটা মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট আসলো, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার হিসেবে আমরা যেটাকে জানি। তো এই গভর্নমেন্ট এরপরে 2008 সালের শেষে গিয়ে তারা নির্বাচন দিল 29শে ডিসেম্বর। আপনারা সবাই জানেন যে এই নির্বাচন নিয়েও যথেষ্ট বিতর্ক আছে, যে এই নির্বাচনের আগে নির্বাচনী প্রক্রিয়াকে ইন্টারফেয়ার করা হয়েছে। তো এই 29শে ডিসেম্বরের যে নির্বাচন, এই নির্বাচনে হচ্ছে আওয়ামী লীগ জয়লাভ করলো, শেখ হাসিনার নেতৃত্বে হচ্ছে তারা গভর্নমেন্ট ফর্ম করলো। আহ, এর প্রায় হচ্ছে আম, 6ই জানুয়ারি হলো তারা সরকার ফর্ম করলো, এবং 6ই জানুয়ারি সরকার ফর্ম করার পরে দুই মাসও পুরো হয় নাই, 25শে ফেব্রুয়ারি হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড, এই 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 ঘটনা শুরু হলো। তো দ্যাটস টাইমিং ইজ ইম্পর্টেন্ট, যে নতুন সরকার ক্ষমতায় আসলে হলো আপনার 6ই জানুয়ারি। জাস্ট উইদিন 2 মান্থস আমরা হচ্ছে এই এই প্যাথেটিক সিনারিও আমরা দেখলাম। এবং 2009 2009-এ আওয়ামী লীগের যে সরকার আসলো, এই সরকার পূর্বতন গণতান্ত্রিক প্রক্রিয়াকে ইন্টারাপ্ট করলো। তারা কেয়ারটেকার গভর্নমেন্টের যে সিস্টেম ছিল সেটা কনস্টিটিউশন থেকে বাদ দিয়ে দিল। পরবর্তীতে 3টা নির্বাচন তারা ম্যানিপুলেট করলো। সো দিস টাইম লাইন বেক্স আ কোশ্চেন, যে এই যে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে একটা গণতান্ত্রিক সিস্টেম এবং প্রক্রিয়াকে তারা ইন্টারাপ্ট করলো, এর বাইরে চলে গেল, এই ঘটনার সাথে তার কোনো ডিরেক্ট অথবা ইনডিরেক্ট সম্পর্ক আছে কিনা। সো দ্যাটস, আমি আমি যদি পিওর পলিটিক্যাল জায়গা থেকে তুলি তাহলে এটা একটা অত্যন্ত বড় কোশ্চেন। কারণ 2009 থেকে 2024 এই যে ফ্যাসিবাদ, এই যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট সিস্টেম ব্যবস্থা, এটা বাংলাদেশে
আনপ্যারাল, এটা কখনো হয় নাই। ইভেন এর আগে আমরা যখন মিলিটারি গভর্নমেন্ট দেখছি হচ্ছে এরশাদের সময়, সেটাও কিন্তু এই ক্যাটাগরির ছিল না, এই পরিমাণ ফ্যাসিস্ট ছিল না। তো এটা কমপ্লিটলি একটা নতুন মডেল, এবং এই মডেলের ডেভেলপমেন্টের পিছনে এই 25শে ফেব্রুয়ারির ঘটনার কোনো কোনো যোগসূত্র আছে কিনা, সেটা আমাদের কাছে একটা অত্যন্ত বড় রাজনৈতিক প্রশ্ন। আমরা যদি খুব স্পেসিফিকলি ওই সময়ের ঘটনার দিকে দেখি, তাহলে 25শে ফেব্রুয়ারি সকাল থেকে এটি শুরু হয় 9:30, মোরাললেস বিভিন্ন নিউজ আউটলেট এবং যেগুলো ইনভেস্টিগেশন রিপোর্ট তার মধ্যে যেভাবে আসছে, প্রত্যক্ষদর্শী অনেকে বর্ণনা করছেন যে বিডিআর এর সদর দপ্তরে হচ্ছে যে দরবার হলে তাদের ওই সময়ে যেই বার্ষিক যে প্রোগ্রাম ছিল, সেখানে হচ্ছে 9:30 থেকে এই সো কল্ড মিউটিনি এটা শুরু হয়, এবং পরবর্তী 33 ঘন্টা 33 আওয়ার্স হচ্ছে এই কিলিং মিশন চলে। প্রথম দিকে বাইরে ইনফরমেশন ক্লিয়ারলি আসে নাই, পিপল ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াটস হ্যাপেনিং, বাট এট দ্য এন্ড যখন সবকিছু ক্লিয়ার হয়েছে, তখন আমরা দেখছি যে সেখানে একটা ম্যাসিভ ম্যাস কিলিং হয়েছে। টোটাল 74 লোক মারা গেছে ইন টোটাল, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং এর মধ্যে 57 জন সেনাবাহিনীর অফিসার, অফিসার র্যাঙ্কের লোক, সিনিয়র অফিসার। 57, দ্যাটস এ ম্যাসিভ অ্যান্ড হিউজ নাম্বার। একটা একটা ফুল স্কেল যুদ্ধেও আপনার 57 জন সিনিয়র অফিসার মারা যায় না একটা সেনাবাহিনীর। বাট এই বিডিআর এর সিঙ্গেল ইনসিডেন্টে আমরা দেখছি যে 57 সেনাবাহিনীর অফিসার মারা গেছে। এর মধ্যে ইন অ্যাডিশন টু দ্যাট একজন সৈনিক ছিলেন, 9 জন বিডিআর জওয়ান মারা গেছেন, এবং 6 জন সিভিলিয়ান মারা গেছেন, তার মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী। আর একটা বডি খুব সম্ভবত আইডেন্টিফাই করতে পারে নাই যে ওইটা কার। সো টোটাল ক্যাজুয়ালিটিস ছিল 74। তো আমাদের আমাদের প্রশ্ন হলো যেটা, মানে আমরা যদি বিডিআর হত্যাকাণ্ডকে অবজার্ভ করার চেষ্টা করি, তাহলে অফকোর্স সেখানে যে স্যাড পার্ট, আমাদের লসের পার্ট, যে সমস্ত পরিবার তার সদস্যদের হারাইছে, তাদের যে ট্র্যাজেডি, সো দোজ থিংস আর দেয়ার। বাট ইন অ্যাডিশন টু দ্যাট, ফ্রম আ ন্যাশনাল পার্সপেক্টিভ, আমাদের এখানে দুইটা বড় কোশ্চেন আছে। একটা বড় কোশ্চেন হলো যে এই স্কেলের একটা ট্র্যাজেডি কেন ঘটলো, হোয়াই দ্যাট হ্যাপেন, এটা তার কারণ কি, কোন জায়গায় এখানে দুর্বলতা ছিল, কোন জায়গায় এখানে লুপ হোল ছিল। এবং সেকেন্ড হলো, যেহেতু এটা সেনাবাহিনীর সাথে রিলেটেড, যেহেতু এটা আমাদের বর্ডার গার্ডের সাথে রিলেটেড, এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাপারেটাসের সাথে রিলেটেড, আমাদের জাতীয় নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নের সাথে রিলেটেড, তো আমরা কি একটা সুষ্ঠু তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে আইডেন্টিফাই করতে পারছি যে কোন কোন ত্রুটি এবং দুর্বলতার কারণে, সিস্টেম্যাটিক ত্রুটি এবং দুর্বলতার কারণে এই ঘটনা ঘটলো, এবং যাতে করে এই জাতীয় সিকিউরিটি লুপ হোল ভবিষ্যতে আর তৈরি না হয়, এটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করব? এই ইনভেস্টিগেশনটা কি হয়েছে কিনা? যদি না হয়, তাহলে তো আমরা স্টিল ভালনারেবল। সো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ইন হিয়ার। তো আমি যদি প্রথম কোশ্চেনের দিকে তাকাই যে ট্র্যাজেডিটা কেন ঘটলো, ওয়াই দিস হ্যাপেন, তো এখানে খুব সিম্পল একটা প্রচলিত বয়ান আছে যে বিডিআর এর অভ্যন্তরে হচ্ছে কিছু গ্রিভেন্স ছিল, কিছু দুর্নীতির অভিযোগ ছিল অপারেশন ডালভাত নিয়ে, এবং তার তার ফলশ্রুতিতে জওয়ানরা সেনাবাহিনীর অফিসারদের বিপক্ষে একটি বিদ্রোহ করছে। এটা তাদের রাইটস এবং তখনকার ইনস্ট্যান্ট যে কিছু সিচুয়েশন তার কারণে ঘটছে। এটা এটা জাস্ট অ্যাপারেন্ট আন্ডারস্ট্যান্ডিং, এবং এই জিনিসটা সেখানে এক্সিস্ট করছে, তাতে কোনো সন্দেহ নেই, মোরাললেস আমরা যেভাবে দেখি। কিন্তু এটা কি স্পন্টেনিয়াসলি ঘটছে? কেউ কি এর পিছনে ছিল? এটা কি পার্ট অফ এ ব্লু প্রিন্ট? এই কারণের বাহাইন্ডে কি কোনো কারণ আছে? আম, এইটা কি কোনো বাইরের শক্তির সিকিউরিটি ইস্যু? তারা এটাকে কুক করছে, ডিজাইন করছে? সো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমাদেরকে চোখ দিতে হবে। তো আমি জাস্ট, যেহেতু খুব অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা করবো, আমি কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে সেকেন্ডারি সোর্স থেকে তুলে ধরবো, যেগুলো আমাদেরকে আহ, প্রশ্নটা যে জায়গায় নিয়ে দাঁড় করাবে, সেটা হচ্ছে যে এখানে প্রচুর লুপহোল আছে, এবং আমরা এখানে কোনো রিয়েল একটা আনসার পাই নাই। দেখেন, এখানে প্রথম ইম্পর্টেন্ট জিনিস হলো যে এই ঘটনাটা যখন ঘটলো, সেখানে সরকারের পক্ষ থেকে এইটাকে ট্যাকেল করার জন্য যে স্টেপ নেওয়া দরকার ছিল, সেই স্টেপটা গ্রোসলি, এটা মিসম্যানেজমেন্ট কিনা অথবা এটা ইন্টেনশনাল হয়েছে কিনা সে প্রশ্ন থাকবে, কিন্তু গ্রোসলি যেটা হয়েছে সেটা হওয়ার কথা ছিল না। এখানে আমি জাস্ট কোট করছি, হিউম্যান রাইটস ওয়াচ একটা ডিটেইল রিপোর্ট আছে, এবং এই রিপোর্ট আমি অনেকগুলো জায়গায় ডাবল চেক করছি, যে আমরা বিভিন্ন জায়গায় প্রত্যক্ষদর্শী লোক, সেনাবাহিনীর অফিসার যারা কথা বলছেন,
মিডিয়ায় যেগুলো আসছে, লোকদের যে ইন্টারভিউ নেওয়া হয়েছে, তার সবকিছু এটার সাথে মার্চ করে। এবং গভর্নমেন্টের তদন্ত কমিটিও এই কথাটা বলছে যে বিডিআর এর ডিরেক্টর জেনারেল যখন 9:30টার সময় ঘটনাটা শুরু হয়, তারপর উনি সরাসরি হচ্ছে প্রাইম মিনিস্টারকে কল করছেন, আর্মি চিফকে কল করছেন, এবং হচ্ছে ডিজিএফআই এর যিনি প্রধান ছিলেন তাকে কল করছেন, এবং র্যাবের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাথে উনি কথা বলছেন। সো হি গট দ্য টাইম টু কমিউনিকেট উইথ অল অফ দেম। এবং একটা র্যাব ব্যাটালিয়ন হচ্ছে পিলখানার গেটে উইদিন 45 মিনিটস তারা সেখানে পৌঁছেছে, অ্যান্ড দে ওয়ার রেডি টু ইন্টারফেয়ার। এরপরে সেনাবাহিনী এই ঘটনার রেসপন্স করার জন্য তাদের পার্সোনাল এবং টিমকেও পাঠাইছে। দ্যাট টুক আ লিটল বিট মোর টাইম, কিন্তু তারাও সেখানে গেছে। এবং আমরা পরবর্তীতে কিলিং এর যদি টাইম লাইন দেখি, তাহলে দেখবো যে যদি এই র্যাবের গ্রুপটা অথবা সেনাবাহিনী সেখানে সরাসরি হস্তক্ষেপ করতো, তাহলে সিনারিও ডিফারেন্ট হতো। কেন তারা হস্তক্ষেপ করতে পারে নাই সরকারের রাজনৈতিক ডিসিশনে। তৎকালীন সরকার, শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকার হচ্ছে র্যাবকে এবং সেনাবাহিনীকে পিলখানার অভ্যন্তরে ইমিডিয়েটলি ইন্টারফেয়ার করার ক্ষেত্রে স্পষ্টভাবে নিষেধ করছে। এটা বিভিন্ন জায়গায় কনসিস্টেন্টলি বক্তব্য আসছে। সো দ্যাটস দ্য ফার্স্ট কোশ্চেন, যে সরকার এই যে ভূমিকা রাখলো, এটা কেন? এটা কি জাস্ট তাদের মিসরিডিং, নাকি হচ্ছে এই ঘটনার সাথে তারা জড়িত ছিল বলে তারা স্পেসিফিকলি এই হত্যাকাণ্ড সেখানে ঘটতে দিচ্ছে? তো দ্যাটস আ ভেরি ভেরি বিগ কোশ্চেন, যেই কোশ্চেনে আমাদের উত্তর খুঁজতে হবে। সেকেন্ড বিগ কোশ্চেন হলো যে সরকারের এই ভূমিকা যখন সেনাবাহিনীর মধ্য থেকে প্রশ্ন তোলা হয়েছে, এবং আপনারা সবাই জানেন যে সেনাবাহিনীর সাথে তৎকালীন প্রাইম মিনিস্টারের যে মিটিং হয়েছে, সেখানে মেনি মেনি অফিসার্স আউটস্পোকেন ছিলেন, তারা সরকারের এই স্ট্র্যাটেজি এবং যে কাজ সেটাকে প্রশ্ন করেছেন। And the way that was suppressed, that raised a question. আমরা যদি কনসার্ন সিটিজেন হিসেবে দেখার চেষ্টা করি যে সেনাবাহিনীর মধ্যে, দিস ইজ ফ্রম আ পার্সোনাল কমিউনিকেশন সোর্স, আমি এটাকে ভেরিফাই করতে পারি নাই। আমাদের যারা আলোচক প্যানেলে আছেন, ইফ দে হ্যাভ সাম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, আমি রিকোয়েস্ট করবো এটাকে কনফার্ম করার জন্য। প্লাস 200+ সেনাবাহিনীর অফিসারকে হচ্ছে তৎকালীন সরকার সেনাবাহিনী থেকে স্যাক করছেন, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তাহলে আপনি যদি দেখেন যে আপনি 57 লোককে সেখানে সেনাবাহিনীর সিনিয়র অফিসারকে মেরে ফেললেন, 200+ অফিসার যারা এটার ব্যাপারে কনসার্ন, তাদেরকে আপনি সেনাবাহিনী থেকে সরাই দিলেন। সো দ্যাট মিনস আপনি আসলে সেনাবাহিনীকে চেঞ্জ করে দিচ্ছেন। ইটস নট দ্য সেম আর্মি এনিমোর। No, it's not the same army anymore. So, did that happen to support this 15 years fascist rule? So, was it a design, a very meticulously designed program? So, that's a really good question. আমাদের উত্তর নাই, কিন্তু আমরা জাস্ট হচ্ছে যে ডটগুলো আমাদের সামনে আসে, সেই ডটগুলোকে সামনে রেখে আমরা এই প্রশ্নটা করতে পারি। এরপরে এই ঘটনার আফটারম্যাথে 3টা তদন্ত বাহিনী করছে তৎকালীন সরকার, তদন্ত কমিটি করছে। একটা সরকারের তদন্ত কমিটি করছে, একটা সেনাবাহিনী তার নিজস্ব তদন্ত কমিটি করছে, এবং একটা পুলিশ আলাদা তদন্ত কমিটি করছে, যেটা হচ্ছে বিচারের জন্য যারা যারা অপরাধী তাদের। তো সরকারের যে তদন্ত কমিটি আসলে কোনো কাজ করতে পারে নাই। দেখেন, তদন্ত কমিটি তাদের রিপোর্টের একটা হচ্ছে অ্যাব্রিজড ভার্সন, একটা ছোট ভার্সন হচ্ছে পাবলিক করছে। সে তদন্ত কমিটি সেখানে ক্লিয়ারলি এমফেসাইজ করছে যে ল্যাক অফ কোঅপারেশন ইট রিসিভড ফ্রম দ্য ভেরিয়াস সিকিউরিটি ফোর্সেস ইন দ্য কান্ট্রি, including DGFI and RAB. It states that a proper examination of the events and the causes and consequence remains impossible because of the lack of cooperation provided by the investigative branches of the security forces. তার মানে সরকার একটা তদন্ত কমিটি করছে, একটা বেসামরিক তদন্ত কমিটি করছে, কিন্তু এই তদন্ত কমিটিকে সরকারের কোনো অ্যাপারেটাস হেল্প করে নাই। আর্মি হেল্প করে নাই, র্যাব হেল্প করে নাই, ডিজিএফআই হেল্প করে নাই, পুলিশ হেল্প করে নাই। তো তার ফলে এই তদন্ত কমিটি কোনো কিছু করতে পারে নাই। সো এটা একটা ঘোড়ার ডিম তদন্ত কমিটি হয়েছে। এবং তদন্ত কমিটি খুব স্পেসিফিকলি স্বীকার করছে যে দে ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্যাট। তো কেন সরকার একটা এই তদন্ত কমিটিকে এফিসিয়েন্টলি কাজ করতে দিল না? সো দ্যাটস দ্য কোশ্চেন। অ্যান্ড দেন সেনাবাহিনী যে তদন্ত কমিটি করছে, সে তদন্ত কমিটির রিপোর্ট হচ্ছে পাবলিকলি আসে নাই। কিন্তু সেই তদন্ত কমিটি, আমাদের মনে রাখতে হবে যে 57 অফিসার্স আর গন, রাইট? তাদের যদি যদি এটা ডিজাইনড হয়, তাহলে আপনি একটা স্পেসিফিক পার্ট অফ দ্য পিপল গন, 200+ অফিসারকে জোর করে হচ্ছে আপনি চাকরি থেকে স্যাক করলেন, নাও আপনি হচ্ছে একটা কন্ট্রোল সেনাবাহিনী হচ্ছে এই তদন্ত করতেছে। ইভেন দ্যাট আর্মি রিপোর্ট ক্লেইম করছে যে সিকিউরিটি ফোর্সেস যদি অ্যালাউ করা হইতো ইন্টারফেয়ার করতে একটা ভেরি বিগিনিং, তাইলে পরে দ্য সিনারিও উড বি ডিফারেন্ট। তাহলে দ্যাট বেগস দ্য কোশ্চেন, যে সরকার এই যে রাজনৈতিক সিদ্ধান্ত নিল গভর্নমেন্টের টপ পর্যায়ে, যে এখানে ইন্টারফেয়ার করা যাবে না, মিলিটারি এবং হচ্ছে র্যাব এট দ্য সেম টাইম, হোয়াই দে ডিড দ্যাট? হোয়াই?
সো দ্যাটস এ রিয়েলি 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 বিগ কোশ্চেন। আর্মির তদন্ত রিপোর্ট খুব স্পেসিফিকলি এটার কজের ব্যাপারে আমাদেরকে জাস্ট আমরা যেই যেই অ্যাপারেন্ট নোন রিজন আমরা জানি তার বাইরে কিছু বলে নাই, কিন্তু ডেফিনেটলি আমরা ধরে নিতে পারি যে তদন্ত রিপোর্ট রাজনৈতিকভাবে হিউজলি বায়াসড। কারণ হচ্ছে যেই সিনারিওর পরেই তদন্ত কমিটি হয়েছে, সেখান থেকে আমাদের এটা ধারণা করার যথেষ্ট কারণ আছে। এখন এখানে দ্য আদার কোশ্চেন তখন দাঁড়ায় যে দ্য পাবলিক পারসেপশন, যে এত এত ডট কেন, কেন সরকার রাইট ডিসিশন নিল না, কেন সরকার প্রপারলি সেটারে তদন্ত কমিটি করলো না। এরপর আমরা দেখছি যে সরকার এখানে আরো ইন্টারনালি কিছু পলিটিক্স করছে, যারা ভিকটিমদের যারা ফ্যামিলি তাদের মধ্যে এক ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করছে। তো সবকিছু মিলিয়ে ইটস এ ভেরি বিগ কোশ্চেন, যে আমরা শুরুতে যেটা বলছি যে এটা কি আমাদের সিকিউরিটি অ্যাপারেটাসের উপরে কোনো বাইরের শক্তির হামলা কিনা, এটা আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন কিনা। তো হিউম্যান রাইট ওয়াচ যে প্রতিবেদন করছে সেখানেও তারা যখন পাবলিক পারসেপশনকে অ্যাকোমোডেট করার চেষ্টা করছে, দে কনক্লুড দ্যাট মেনি বিলিভড দ্যাট sinister foreign agents were for unspecified purposes trying to destabilize and demoralize Bangladesh and weaken its border. সো দ্যাটস আওয়ার কোশ্চেন, যে যে রিয়েলি রিয়েলি এই পার্সপেক্টিভ সেখানে ছিল কিনা। নাগরিক হিসাবে এটা আমাদের জানার দিক থেকে প্রশ্ন, কিন্তু তার চাইতে বড় প্রশ্ন এটা আমাদের দেশের নিরাপত্তার প্রশ্ন, এটা আমাদের সেনাবাহিনী অ্যাজ অ্যান ইনস্টিটিউশন এটা পারফেক্টলি কাজ করবে কিনা, আমাদের হচ্ছে বিডিআর অ্যাজ অ্যান ইনস্টিটিউশন এটা আমাদের কাজ করবে কিনা, এবং আমাদের যেই সিকিউরিটি অ্যাপারেটাসের উপর আমরা দাঁড়ায় আছি সেটা পারফেক্ট আছে কিনা। সো দিস ইজ এ রিয়েলি রিয়েলি মাচ বিগার কোশ্চেন দেন পলিটিক্স, মাচ বিগার কোশ্চেন দেন পলিটিক্স। এবং এই প্রশ্নের সমাধান কিন্তু আমরা আজ পর্যন্ত পাই নাই। তো হোয়াট উই নিড টু ডু দ্যাট। ওকে, বিফোর গোয়িং টু দ্যাট আমি আরেকটা পয়েন্ট এখানে বলি যে রাইট, আনফর্চুনেটলি যখন আমরা এই ঘটনাকে সঠিকভাবে তদন্ত করতে পারলাম না, এটার পিছনে যে মোটিভ সেটাকে আইডেন্টিফাই করতে পারলাম না, কিন্তু যেটা হয়েছে সেটা হলো যে যেহেতু এটা স্টার্ট হয়েছিল বিডিআর জওয়ানদের মিউটিনির মধ্যে দিয়া, তাদের একটা অংশ এখানে অংশগ্রহণ করছে, তার ফলে তাদেরকে আমরা যে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে গেছি সেই বিচার প্রক্রিয়াটা ফেয়ার ছিল না। মেনি মেনি অর্গানাইজেশন সেখানে হিউম্যান রাইটস ভায়োলেশনের কথা বলছে। দেখেন অধিকারের একটা রিপোর্টে যে 47 বিডিআর পার্সোনাল তারা হচ্ছে কাস্টডিতে ডাই হয়েছে। উই নিড টু গিভ এমফেসাইজ অন দ্যাট। দেখেন আমি একটা রাষ্ট্র ব্যবস্থা চাই, যে রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক হবে, যে রাষ্ট্র ব্যবস্থা মানুষের অধিকারের পক্ষে দাঁড়াবে, যে রাষ্ট্র ব্যবস্থা আমাদের সবাইকে নিয়ে একটা ইনসাফের সিস্টেম তৈরি করবে। তো সেইখানে আপনি যদি কোনো একটা জনগোষ্ঠীর, হু এভার হি ইজ, দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু সেই জনগোষ্ঠীর ন্যায় বিচারের প্রশ্নকে যদি উপেক্ষা করেন, রাইট, ইউ ক্যানট বিল্ড সাচ এ কান্ট্রি। তাহলে আমরা প্রশ্ন তুলতেছি যে এই ঘটনার পিছনে আরো বড় শক্তি আছে, আমরা তাকে তদন্ত করতে পারলাম না, আমরা একটা কম্প্রোমাইজ পলিটিক্যাল সিস্টেমের মধ্যে দিয়ে গেলাম এবং এই টোটাল সিস্টেমটা কিছু লোকের ঘাড়ের উপরে দিয়ে দিলাম। তাদেরকে হচ্ছে তৎকালীন সেনাবাহিনী এবং পুলিশ যেই যেভাবে তাদেরকে ট্রিট করছে সেখানে হিউজ ইনজাস্টিস হয়েছে। তাদের যেভাবে বিচার ব্যবস্থা করা হয়েছে বিচার ব্যবস্থা ইজ নট বিয়ন্ড কোশ্চেন। তো উই নিড টু অ্যাড্রেস দ্যাট। আমরা কখনোই একটা ভালো সমাজ ব্যবস্থা তৈরি করতে পারবো না ইভেন যদি আমরা অপরাধীর মানবাধিকার কেউ হরণ করি, কেউ যদি অভিযুক্ত হয়, অপরাধী হয়, রাইট, ডিউ প্রসেসের মধ্যে দিয়ে তার বিচার হইতে হবে, কিন্তু আমরা সেটাকে যদি ভায়োলেট করি তাহলে পরে আমরা কখনোই একটা সভ্য এবং ভালো সমাজ ব্যবস্থা তৈরি করতে পারবো না। সো শুড বি ভেরি সেন্সিটিভ অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। নাও যেটা হোপফুল, যে আফটার 15 or 16 ডার্ক ইয়ার্স আমরা বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতৃত্বে এবং ভারতের প্রত্যক্ষ সহায়তায় যেই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে ছিল সে সরকার একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে। আমরা বাংলাদেশে একটা নতুন এপিসোড আমরা শুরু করছি এবং এখন অন্তর্বর্তী সরকার এখানে ক্ষমতা এবং তার মধ্য দিয়ে আমরা একটা নতুন গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করছি। তো দ্যাটস আ নিউ হোপ, এবং সেই হোপ আমাদের এই ইভেন্টেও আমাদেরকে কন্ট্রিবিউশন করতেছে। আমি শুরুতে বলছি যে আলহামদুলিল্লাহ সরকার এটাকে দিবস হিসেবে জাতীয় সেনা দিবস হিসেবে ঘোষণা করছে। দ্যাটস আ ভেরি ভেরি পজিটিভ অ্যান্ড অ্যাপ্রিসিয়েবল থিং। এবং গভর্নমেন্ট হচ্ছে একটা নতুন তদন্ত কমিটি করছে, গত ডিসেম্বরে এটা হয়েছে মেজর জেনারেল ফজলুর রহমানের নেতৃত্বে, উনিও বিডিআর এর চিফ ছিলেন এক সময়। তো আমরা আশা করি যে এই তদন্ত কমিটি একটা প্রপার তদন্ত করবে, যাতে করে আমরা যে কোশ্চেনগুলো এখানে অ্যারাইজ হয়েছে, যে কোশ্চেনগুলো নাগরিক হিসেবে কনসার্ন সিটিজেন হিসেবে আমাদের মাইন্ডে আছে, আমরা সেই প্রশ্নগুলো উত্তর পাবো এবং আমরা আশ্বস্ত হব যে বাংলাদেশের সেনাবাহিনী অ্যাজ এন ইনস্টিটিউশন সে ভালনারেবল না, সে প্রপারলি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ডিফেন্ড করতে পারে অ্যান্ড ক্যাপাবল অফ ডুইং দ্যাট। তো আমরা তদন্ত কমিটি কাজ শুরু করছি, আমরা তদন্ত কমিটিকে ওয়েলকাম করি এবং তাদেরকে যাতে
সকল প্রকার সাহায্য এবং সহযোগিতা করা হয়। আমরা খুব স্পেসিফিকলি সরকারের কাছে প্রথমে অনুরোধ করব এই নতুন তদন্ত কমিটিতে যেন সরকার, সেনাবাহিনী এবং হচ্ছে বিজিপি এবং পুলিশ সকল জায়গা থেকে যেন সহায়তা করা হয়। কারণ আপনি যদি লজিস্টিক সাপোর্ট না দেন তাহলে একটা তদন্ত কমিটি তার দায়িত্ব শেষ করতে পারবে না। সো দ্যাটস পয়েন্ট নাম্বার ওয়ান, আমরা যেটা দাবি করব কনসার্ন সিটিজেনের জায়গা থেকে। অ্যান্ড সেকেন্ড, যে এই তদন্ত যেন একটা রিজনেবল টাইমের মধ্যে দিয়ে শেষ হয়, মোরলেস একটা রিজনেবল টাইমের মধ্যে দিয়ে যেন এটা শেষ হয় এবং আমরা যেন একটা এন্ডিং, একটা কনক্লুশন সেখান থেকে পাই, এবং কোনো পলিটিক্যাল আনডিউ প্রসেস যেন এই তদন্তের উপর ইন্টারফেয়ার না করে। এবং থার্ড, আমরা এই তদন্ত কমিটির যে রিপোর্ট সেটাকে পাবলিকলি যেন তারা প্রকাশ করে, যাতে নাগরিক হিসেবে আমরা জানতে পারি যে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন দেয়ার। যে সমস্ত অফিসারদেরকে তখন অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, আমরা তাদেরকে চাকরিতে, যদি তাদের চাকরির বয়স থাকে তাহলে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে চাকরিতে রিইনস্টেট করার জন্য আমরা দাবি তুলব। এবং এট দ্য সেম টাইম যে সমস্ত বিডিআর জওয়ানদের অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে বা শাস্তি দেওয়া হয়েছে, আমরা চাইবো যে ন্যায় বিচারের জায়গা থেকে এটাকে যেন রিভিউ করা হয়, এবং রাষ্ট্র যদি কারোর উপর অন্যায় করে তাহলে তার জন্য যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয়। ইনসাফ এবং ন্যায় বিচার, এই প্রশ্নকে আমরা কখনোই ইগনোর করে যেতে পারবো না। ফর ফর এনিবডি, এটাকে আমরা কখনোই ইগনোর করে যেতে পারবো না। সো উই হ্যাভ টু হ্যাভ অ্যাড্রেস দিস কোয়েশ্চেন। এবং এই যে একটা ঘটনা ঘটার পরে আমরা এটার ব্যাপারে কোনো রেসপন্সিবল আচরণ গভর্নমেন্টের দিক থেকে পেলাম না, একটা প্রপার তদন্ত রিপোর্টের আগে পেলাম না, কাজে আমাদের সিকিউরিটি অ্যাপারেটাস এবং অন্যান্য জায়গায় পলিটিক্যাল অ্যাপারেটাস, রাজনৈতিক সরকার অথবা তৎকালীন সেনাবাহিনীর নেতৃত্ব, যেই জায়গা থেকে তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হয়েছে, আমরা যেন এই তদন্ত কমিটির মধ্যে সেটা আইডেন্টিফাই হয় এবং তাদেরকে আমরা যেন শাস্তির আওতায় আমরা আনতে পারি। আমাদের এখানে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে অফকোর্স জাস্টিসের কোশ্চেন, যারা অপরাধী যারা যারা বিচারের সম্মুখীন হয়, যারা হচ্ছে যারা শহীদ হয়েছেন তাদের ফ্যামিলি যেন এই জায়গা থেকে মানসিক শান্তি পায় যে না, ইট হ্যাজ বিন অ্যাড্রেসড। বাট এট দ্য সেম টাইম জাতীয় নিরাপত্তার জায়গা থেকে আমরা দেখতে চাই যে আমাদের সেনাবাহিনী ভালনারেবল না, আমাদের সেনাবাহিনী কোনো ফরেন ষড়যন্ত্রের শিকার যদি হয় তাহলে সেটি যেন ভবিষ্যতে না হয়, আমরা যেন সেই প্রিভেন্টিভ জায়গায় গিয়ে দাঁড়াতে পারি। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ এই ঘটনা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং এখন যে তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটিটা হচ্ছে সবচেয়ে ক্রুশিয়াল জিনিস। একটা ভালো সরকারের অধীনে আমরা আশা করি সকল প্রকার পলিটিক্যাল বায়াসের উপরে উঠে এই তদন্ত কমিটি আমাদেরকে একটা একটা কনক্লুসিভ জায়গা দেবে। তো আমরা সরকারের কাছে এবং তদন্ত কমিটির কাছে আমরা সেটা আশা করি। তো থ্যাংক ইউ, দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। আমি মোরলেস আপনার সেকেন্ডারি সোর্স থেকে আমার আমার রিভিউ দিলাম, এবং আজকে যারা প্যানেলিস্ট আছেন আই হোপ দ্যাট মেনি অফ দেম প্রাইমারি সোর্স এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কথা বলবেন, এবং সেটা আমাদেরকে একটা একটা কম্প্রিহেন্সিভ এবং কমপ্লিট সিনারিও দিবে। জি, জাজাকাল্লাহ, থ্যাংক ইউ ফর ইউর টাইম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।